আপনারা কয়দিন নিয়ে আসছেন এখানে? একটা নারী সুপারিশ করতে যাইতেই পারে তার এলাকার, কিন্তু তাকে এই জন্য এরকম নিজের দেহ বিলিয়ে দিতে হবে। সংসদে যে বলবেন পর্দার কথা আর নিজে বেপর্দা হয়ে যাবেন, সেখানে আনন্দ করবেন মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসাবে। কর্মজীবী নারীদেরকে জামায়াতের আমি সত্যিকার অর্থেই বেশ্যা মনে করেন এবং তার যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে তারাও তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করেন। আমি অনুরোধ করব এই ডিজি সাহেবকে এখনই প্রত্যাহার করা হোক, তা নাহলে শান্ত সাতক্ষীরা অশান্ত হয়ে যাবে। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। ওই লোকটা মুরব্বী মানুষ হয়ে এইভাবে এই কাজটা কিভাবে করলো? বাড়িতে বাইরে ওই লোকটা গেটের সামনে, মেয়েটা গেটের সামনে বাড়িছে, বাইরে গাড়িতে উঠলো, কয়েকদিন দেখছি গাড়িতে যাইতে। আর ওই লোকটা কি বুঝে না যে এই মেয়েটার লোক আমি কেন সম্পর্ক করি? ধরা খাওয়ার পরে কয় আই, 2 দিন পরে কয় বিয়া হয়েছে, 3 দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। শিবিরের প্রেম করতে পারে, এটা কোনো অন্যায় নয়। এটা শিবির নেতা কেন, জামাত নেতারাও করে, পরকীয়াও করে, এর চাইতেও বড় অপরাধ করে। আজ পর্যন্ত আমরা সাক্ষী দাও, আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত পাল্লেকার বুকের পাঁঠা থাকলে একটা সাক্ষী দাও যে আপনাদের কারণে শরিয়াতের খেলাফ আমরা করছি। সাতক্ষীরা 4 আসনের জামাতের এমপি গাজী নজরুল ইসলাম, জামাতের এই 70 বছরের বুইরা এমপি একেবারেই অল্প বয়সী একটা মেয়ে নিয়ে হোটেলে কট খাইছে, আপনারা দেখছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাতক্ষীরার এমপি জনাব নজরুল ইসলাম নারী কেলেঙ্কারিতে ধরা পড়েছেন। নারী কেলেঙ্কারিতে ধরার পরে বিভিন্ন মহল জামাতে ইসলামকে নিয়ে সমালোচনা করতেছে। বিশেষ করে বিএনপি লোকেরা জামাতে ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে। প্রিয় ভাইরা, এখানে একজন ব্যক্তির দোষ, কিন্তু তারা জামাতে ইসলামকে নিয়ে সমালোচনা করতেছে। প্রিয় ভাইরা, এটা আসলে ঠিক কিনা? আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। একটা নারী সুপারিশ করতে যাইতেই পারে তার এলাকার, কিন্তু তাকে এই জন্য এরকম নিজের দেহ বিলিয়ে দিতে হবে। সংসদে যে বলবেন পর্দার কথা আর নিজে বেপর্দা হয়ে যাবেন, সেইখানে আনন্দ করবেন মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসাবে। কর্মজীবী নারীদেরকে জামায়াতের আমি সত্যিকার অর্থেই বেশ্যাপতিতা মনে করেন এবং তার যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ের তারাও তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করেন। নিশ্চয়ই আবু সাইদরা, অসীম আকরামরা এজন্য জীবন দেয় নাই যারা এমপি হয়ে নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করবে। আমরা দেখলাম যে একটি অপ্রাপ্তবয়স্ক 18 বছরের নিচে মনে হইলো আমাদের বোনটিকে, আবার দেখলাম সে তার প্রথম স্ত্রী একজন নেকাব করা একজন বোনের দেখলাম ভিডিও। এখন বিষয়টা হয়েছে কি যে তাদের আসলে কি ইসলামে ওই যে 4 বিয়ের নিয়ম বা এগুলা, এখন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা আমরা চিন্তা করি যে মুসলিমদের এইসব ক্ষেত্রে বা ওইসব জায়গাতেও অনেকে যে চিন্তা করে যে আমি আবার সেকেন্ড বিয়ে করবো, মানুষ কি মনে করে বা মনে করে। কারণ আমরা হলো কি যারা রাজনীতি করি এরা হবে আদর্শের প্রতীক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজের স্ত্রীকে কিভাবে আফোল্ড করেন, নিজের স্ত্রীর ছাতা ধরে এগিয়ে দেন, নিজের স্ত্রীকে পাশে নিয়ে ড্রাইভ করে মেডিকেল কলেজে চলে যান, ঢাকা মেডিকেল কলেজে, যেখানে এই পরিমাণ মানে আফোল্ড করা। এবং বাংলাদেশের নারী সমাজ মনে করতেছে তাদের জন্য আদর্শ একজন স্বামীর উদাহরণ হতে পারেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেরকম স্বামী তারা প্রত্যাশা করে। কিন্তু যখন আমরা জামায়াতে ইসলামীর এই এমপি ভাইদেরকে দেখি যে তারা নারীদেরকে ভোগ্যপণ্য, এবং আমাদের মনে হয় সুপারিশের বিনিময়ে যদি নিজেদের কোনো অসৎ উদ্দেশ্য তা লালন পালন করেন, অবশ্যই তাকে বিচারের আওতায় নিতে হবে। এবং তার মতো এরকম যে একটা নারী সুপারিশ করতে যাইতেই পারে তার এলাকার, কিন্তু তাকে এই জন্য এরকম নিজের দেহ বিলিয়ে দিতে হবে, এটা আসলে খুবই মানে অন্যায়। তো এগুলো কখনোই গ্রহণযোগ্য না। আমরা আশা করব বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামীর 71 সালের জন্য আজও পর্যন্ত ক্ষমা করে নাই, এখনকার জন্য জামায়াত ইসলামীকে আর ক্ষমা করবে না তারা। এবং আমরা আশা করব জামায়াতের আমির এখন নিজে ইসলামের অনুশাসন চান কিনা এবং দেখব তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেন। আমরা অপেক্ষা করছি, কারণ তারা নিজেরা, আপনি হচ্ছে যে মুখে মধু অন্তরে বিষ, এই দিয়ে রাজনীতি হবে না। আপনার মুখেও মধু থাকতে হবে, অন্তরের মধ্যে থাকতে হবে। এখন আপনি মুখে বলবেন নীতি কথা, যে সংসদে যে বলবেন পর্দার কথা আর নিজে বেপর্দা হয়ে যাবেন, সেইখানে আনন্দ করবেন মেয়েদেরকে ভোগ্যপণ্য হিসাবে, অপ্রাপ্ত বয়স্ক নারীদেরকে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। একজন ধর্ষকের মামলার আসামির জন্য জামাতের আমির মাঝে একজন নিজে গুম হওয়ার নাটক করেছিল, তারও মুক্তি দাবি করেছিল জামাতের আমির, এবং তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করার কথা বলেছিল, কিন্তু এখন পর্যন্ত তার মোবাইলটা দেয় নাই। যে এক্স অ্যাকাউন্ট হ্যাক করার, সে তার মোবাইলটা ফরেন্সিকের জন্য আজ পর্যন্ত দেয় নাই। তো এখন নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে জামায়াতের আমির সত্যিকার অর্থেই বেশ্যাপতিতা মনে করেন এবং তার যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ের তারাও তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করেন। আমরা আশা করব কঠোর থেকে কঠোরতর শাস্তির বিধান করা হোক, যাতে কেউ যাতে অনৈতিক নিজের প্রভাব খাটিয়ে সে এমপি হয়েছে, তার জন্য তো সে তার এলাকার যারা নারী ভোটার কেউ সুপারিশের জন্য আসতেই পারে, তাকে কেন ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করবে? নিজেই বলছে যে এটা এআই জেনারেটেড না, সে তার নিজের এখন স্ত্রী বলে দাবি করতেছে। এখন ধরা না খাইলে ফেরেস্তা, আর ধরা খাইলে স্ত্রী হয়ে যায়, কি এক অদ্ভুত বিষয়। সেখানে যখন ধরা খায় নাই, পার্লামেন্টে যে পর্দা নিয়ে
কত নীতি কথা বলতেছে, যে নারীদের পর্দা নিয়ে, যে নারীদের নেকাব পরা নিয়ে কত কিছু। তার কাছে মনে হয়েছে একজন ফেরেস্তা নামে পড়ছে সংসদে। এখন সেই ফেরেস্তা দেখলাম এখন শয়তানের ভূমিকায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানে দেখেন, সে নারী জাতিকে কি সম্মান দেয় এবং নারীদের যারা অনার্স পর্যন্ত ফ্রি হয় সেটার জন্য চেষ্টা করতেছে। আর আপনারা সুপারিশের নামে নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করেন। আপনাদেরকে বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর এহেন অপকর্মের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। শিবিরের প্রেম করতে পারে, এটা কোনো অন্যায় নয়। এটা শিবির নেতা জানা, জামাত নেতারাও করে, পরকীয়াও করে, এর চাইতেও বড় অপরাধ করে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সরাসরি ফরজ ওয়াজিব লঙ্ঘন করে, আমি নিজে দেখেছি এবং সমালোচনা করে আসছি দীর্ঘদিন যাবত। এবং টুকটাক ঘুষ দেয়, নেয়, এগুলো হয়। জেলা আমির টাকা খেয়ে কাউকে থানা আমির বানিয়েছে, এগুলো আমরা জানি। ফ্ল্যাট নিয়েছে, এরকম ঘটনা ঘটে। এবং একাধিক বিবাহ সংক্রান্ত ঘটনায় জামাতের জেলা আমিরের পদ স্থগিত, এগুলো মানুষ ঘটবেই তো। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাছ আর 8টা। ও জেলায় জন্ম নিয়ে যাবে। ওই লোকটা মুরব্বী মানুষ হয়ে এইভাবে এই কাজটা কিভাবে করলো? বাড়ি থেকে বাইরে ওই লোকটা গেটের সামনে, মেয়েটা গেটের সামনে বাড়িছে, বাইরে গাড়িতে উঠলো, কয়েকদিন দেখছি গাড়িতে যাইতে। আর ওই লোকটা কি বুঝে নেই যে এই মেয়েটার লোক আমি কেন সম্পর্ক করি? মেয়েটা যদি খারাপ হইতে পারে, লোকটা তো কইতে পারতো যে হ্যাঁ তোমার মেয়ের আমি আরো ভালো টাকা পয়সা খরচা করে আমি বিয়ে দিয়ে দুম। স্কুলে নিয়ে যাই, আর ওই মেয়েটা বেটাটা গাড়িটা লই এনে দাঁড়াইছে, প্রায় এই তো গাড়িটা নিয়ে ওই বাড়ি থেকে বাইরে ওই লোকটা গেটের সামনে, মেয়েটা গেটের সামনে বাড়িছে, বাইরে গাড়িতে উঠলো, কয়েকদিন দেখছি গাড়িতে যাইতে। আরেকদিন আমরা এই জায়গায় দাঁড়াইছি, স্কুলে যাইতেছি, বেটাটা কি করলো, এই দোকান থেকে নিয়ে মেয়েটার আইসক্রিম দিল হাতে। ওই যে কোন আইসক্রিম দিল হাতে, হ্যাঁ ওই লোক আসতো তো, এখানে আসতো তো, এখানে গাড়ি নিয়েছে, এখান থেকে আইসক্রিম নিয়ে ওই দোকানে দিছে ছিল। কিন্তু ওই মেয়েটা যে গেছে, মেয়েটার মাকে একবারও বুঝে নেই, একটাবার কি বেটা আচ্ছা মেয়ে বুঝে নেই, মানলাম মেয়ে অবুঝ, কিন্তু ওই লোকটা কি বুঝে নেই যে এই মেয়েটার লোক আমি কেন সম্পর্ক করি? মেয়েটা যদি খারাপ হইতে পারে, লোকটা তো কইতে পারতো যে হ্যাঁ তোমার মেয়ের আমি আরো ভালো টাকা পয়সা খরচা করে আমি বিয়ে দিয়ে দুম। কিন্তু আমি তো এটা সম্ভব না, যদি মেয়েটা ওর প্রতি আকর্ষণ থাকতো। ওই লোকটা কি বলতে পারতো না কথা? ওই লোকটা মুরব্বী মানুষ হয়ে এইভাবে এই কাজটা কিভাবে করলো? ওই লোকটার বিচার উচিত ছিল সবচেয়ে। আত্মীয় বাসা কোনটা এই লাইনে ভাড়া থাকতো, আর এই যে এই রুমে থাকতো, এরা আত্মীয় না। মানে ওই যে মাসুমও শুনছি সত্যিকারই আত্মীয় না। ওই ড্রাইভারের সাথে মাসুমের সাথে মানে ছিল, ড্রাইভারে নিয়ে ওই লোকের দিছে, পরে জানছে যে এটা ভালো লাগে। ওই হিসাবে মাসুদ জামাত করে, তখন শুনছে যে এই লোকটা জামাত করে, তখন মাসুমের সাথে ওর সাথে সম্পর্ক গড়াই গেছে, ভালো হয়েছে। এই যে 1 মাস না 2 মাস হয়েছে এখান থেকে যায় এই স্বপ্ননগরের ওইদিকে রুম ভাড়া লয়ে দিছে। কিন্তু ফ্ল্যাট লইছে নাকি আমরা জানি না, এটা আমরা এখন শুনতে আসি। জানি যে ওই যে স্বপ্ননগরের ওই সাইডে আলীনগর আছে, ওইখানে নাকি ওরা 50,000 টাকা ভাড়া, ওইখানে ভাড়া গেছে। সেদিনও মাসুম আমরা জিজ্ঞেস করছে, আন্টি আপনাদের এদিকে কি রুম খালি আছে? ওই কেন তুমি না বড় লোকের লাগে গেছো? কোন ওইদিকে ভাল লাগে না, ওইদিকে থাকে শান্তির পাই না, মানে নীরব এলাকা ভাল লাগে না এলাকা। কোন আমি কেছি না, এখানে তো খালি নাই। কিন্তু এটা বলছে মাসুমি, এখানে বসে ঘটছে নাকি ওইখানে বসে ঘটছে জানি না, কিন্তু হয়তো ওই এখানে হয়তো আলোচনারা বুঝতে পারছে, হয়তো বুঝতে পারে ওইখানে চলে গেছে, ওই লোকটা ওইখানে সরাই নিছে। তাহলে মাসুম তো ওইখানে যার কথা না, এই দোকানে বসে আলু বেচতো। লাস্টে এই যে এই 1 বছর হয়নি এই দোকান বেচছে, 1 বছর হয়নি। এই যে বুড়া বুড়ির পরে মনে হয় এই দোকানটা নিচ্ছে, এই দোকানটা হাইফাই করছে। কিন্তু আগে এই বাসা মেয়েটারে রাখছে, 3টা মেয়ে ছেলের ওর। ও বলছে আমরা একটা বিয়ের কাম আনছি, পরে বলছে তোমার মেয়েটা সুন্দর আছে, বিয়ে শাদী দিবা? আন্টি দোয়া করে না, আমার অনেক চেষ্টা আছে যে আমি মেয়েটারে ডাক্তারি পড়ামু, আমার যদি আল্লাহ তৌফিক দেয় আমি চেষ্টা করবো আমার মেয়েটারে ডাক্তারি পড়ার লাগে। এটাও বলছে। আজ পর্যন্ত একটা সাক্ষী দাও, আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত পাল্লিকার বুকের পাঁটা থাকলে একটা সাক্ষী দাও যে আপনাদের কারণে শরিয়াতের খেলাফ আমরা করছি। একটা সাক্ষী দাও, 2টা সাক্ষীর দরকার নেই, 2টা সাক্ষীর দরকার নেই, একটা সাক্ষী প্লেস করো যে আপনাদের জামাতের সাথে থাকার কারণে, আপনাদের দলের সাথে থাকার কারণে, আপনাদের কারণে শরিয়াত লঙ্ঘন করছি, আপনারা লঙ্ঘন করাইছেন, একটা সাক্ষী দাও। শোনো, তোমাদের আবেগ নিয়ে বিবেক নিয়ে আমরা তামাশা করি না, তোমাদের আবেগ এবং বিবেক নিয়ে ব্যবসা করি না, মনে রাখিও। তোমাদের আবেগ এবং বিবেকের সিঁড়ি বানাইয়া ক্ষমতা যাওয়ার চেষ্টা আমরা করি না। তোমরা ভাবছো কি তোমাদের ব্যবসা করি? তোমরা একজনও থাকলে ওরা চর্ম নাই, আমাদের কিছু আসে যায় না। আমি একজন ভালো ব্যবসায়ী, এই তোমাদের সাথে সাথে ঘুরবো কেন সারা বাংলাদেশে? হ্যাঁ,
এই তোমাদের আবেগ বিবেক নিয়া, তোমাদেরকে সিঁড়ি বানায়া, তোমাদের মাথার উপরে পাড়া দিয়া ক্ষমতায় দেওয়ার চেষ্টা আমরা করি না। ভালো মনে মনে রাখবা, তোমরা কে থাকবা না থাকবা এই টেনশন আমরা কোনোদিনই করি না। আমরা কি চাই? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দিতে চাই। যে মিলতে চাও সে আসবা, যে মিলতে চাও না ভাগবা। কারণ আল্লাহ কিয়ামতের মধ্যে আমাকে জিজ্ঞাসা করবে নাকি কয়জন হেদায়েত করছে? পারলে কোন আলেম বলেন, আল্লাহ পাক এই প্রশ্ন করবে কয়জন হেদায়েত করছো? আল্লাহ পাক কি বলবেন? সত্য দাওয়াত দিছু কি দাও নেই? ভণ্ডামি করলি কেন? 2 নম্বরই করলি কেন? হক আওয়াজ হবে কেন? এই প্রশ্ন আল্লাহ পাক করবেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালুর রাসূল, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি। যার ওহীর সাথে আমার নবী আলাইহিস সালাম ওহীকে তুলনা করেছেন আউয়ালুর রাসূল, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন বা 70 বা 80 জন লোককে হেদায়েত করছে। তার নবুয়তের কোন কমতি হইছে? ইসলামের দরকারটা কি? এত মুজাহিদের দরকারটা কি? এত মাঠ বাড়া লোকের আমার কোন ছাতা আসে যায়? এত মাঠ বাড়া লোক দিয়া কি লাভ হবে? মাঠ বাড়া লোক দিয়া। সাতক্ষীরা 4 আসনের জামাতের এমপি গাজী নজরুল ইসলাম, জামাতের এই 70 বছরের বুইরা এমপি একেবারেই অল্প বয়সী একটা মেয়ে নিয়ে হোটেলে কট খাইছে, আপনারা দেখছেন। জামাতের এমপিরা নেতারা অভ্যাসগতভাবেই কয়েকদিন পর পর আকাম কুকাম করে কট খায়, এটা আমরা জানি। এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমার আঘাত লাগছে ওই জায়গায় জামাতের দালাল বক্তা রফিকুল্লাহ আফসারি, সে জামাতের ওই এমপির আকাম কুকাম ঢাকার জন্য মহান সাহাবীগণের উদাহরণ টেনে আনছে। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 1 বছর আগেও তিনি বিয়ে করেন। তো উনি যখন ইন্তেকাল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওয়াইফের ঘরে মেয়ে ছিল, প্রেগনেন্ট ছিল 6 মাসের। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, যে রাত, সে রাত আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন, মামুনি তুমি থাকো, নবীজিকে কোলে রেখো, আমি সানাফল দিতে যাচ্ছি, তোমার ছোট্ট আম্মুর সাথে রাত্রি যাপন করবো। এ হলো আমাদের বৈবাহিক জীবন। গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরা 4 সম্মানিত এমপি, তাদের স্বামী স্ত্রীর ভিডিওটা ভাইরাল করে কি শান্তিটা পেলেন। জামাতের নেতারা এমপিরা কয়েকদিন পর পর আকাম কুকাম করে লুচ্চামি করে ধরা খায়, তখন জামাতের এমপিদের আকাম কুকাম ঢাকার জন্য মহান সাহাবীগণের উদাহরণ কেন টেনে আনা হয়? কয়েকদিন আগেও জামাতের এক নেতা আকাম কুকাম করে পরকীয়ায় ধরা খাইছে, তখন জামাতের এক দালাল ইউটিউবার সাহাবায়ে কেরামগণের শানে সমালোচনা করছে, নবীগণের শানে অপবাদ দিছে। নাউজুবিল্লাহ। এখন জামাতের সাতক্ষীরার এমপি সে আকাম কুকাম করে ধরা খাইছে, এখন জামাতের দালাল বক্তা রফিকুল্লাহ আফসারি ওই এমপিকে বাঁচানোর জন্য সাহাবীগণের উদাহরণ টেনে আনছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামগণের শান কেন খাটো করে জামাতিরা? সাহাবায়ে কেরামগণের শান যারা খাটো করবে ওরা জিন্দিক, কাফের, নাস্তিক। আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া এই কিতাবে 1200 বছর আগে ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, ইদা রাআইতার রাজুলা ইয়ান্তাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যখন তোমরা দেখবে তোমাদের সামনে কোনো একজন সাহাবীর শান খাটো করা হইতেছে, তোমরা জেনে রাখবে যে ব্যক্তি সাহাবীর শান খাটো করবে সে জিন্দিক, সে কাফের, সে নাস্তিক। তাহলে এই যে রফিকুল্লাহ আফসারি সে জামাতের এমপির আকাম কুকাম ঢাকার জন্য সাহাবীগণের উদাহরণ টেনে আনলো, তাহলে কি সে বুঝাতে চায় নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামগণ এইরকম খারাপ কাজ করেছেন? নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামগণের শান খাটো করেছে রফিকুল্লাহ আফসারি, এজন্য রফিকুল্লাহ আফসারি জিন্দিক, কাফের, নাস্তিক। অনতিবিলম্বে রফিকুল্লাহ আফসারির বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। হারামজাদার বাচ্চা, হারামজাদা রফিকুল্লাহ আফসারি, তোদের জামাতের এমপিরা নেতারা আকাম কুকাম করবে, আরো কর, তোরা লুচ্চা আমরা জানি, কিন্তু সাহাবীগণের উদাহরণ টেনে কেন আনবি? সাহাবীগণ তো সব কিছুর ঊর্ধ্বে, ওনাদের উদাহরণ টেনে এনে কেন সাহাবীগণের জীবনকে, সাহাবীগণের আদর্শকে প্রশ্নবিদ্ধ করস? অনতিবিলম্বে রফিকুল্লাহ আফসারি তুই তওবা কর, নতুবা বাংলাদেশের মুসলমান যারা সাহাবীগণের আদর্শ অনুসরণ করে তারা তোর মতো হারামজাদা বক্তাকে, সাহাবায়ে কেরামের দুশমনকে জুতা পিটা করবে।
এই জামাতিদের কাজই হচ্ছে সাহাবা একরামের সমালোচনা করা। এই জামাতিরা এজন্যই ক্ষমতায় যেতে পারে না, যেতে পারবেও না, কারণ এই জামাতিরা হচ্ছে সাহাবীগণের দুশমন। জামাতিরা সাহাবীগণের অভিশাপপ্রাপ্ত একটা দল, মুনাফিক নিকৃষ্ট একটা দল। এদের কাজই হচ্ছে নবীগণের শানে বেয়াদবি করবে আর সাহাবা একরামগণের শানে সমালোচনা করবে। নিজেদের নেতারা আকাম কুকাম করবে আর নিজেদের নেতাদের আকাম কুকাম ঢাকার জন্য সাহাবীগণের উদাহরণ টেনে আনবে। এটা সহ্য করা হবে না। অনতি বিলম্বে রফিকুল্লাহ আফসারী তুই তওবা করবি। যদি তওবা না করস তোরে যেখানেই পাওয়া হবে জুতা পিটা করা হবে। ধরা খাওয়ার পরে এ আই 2 দিন পরে কয় বিয়া হইছে, 3 দিনের মাথায় কয় আমরা যাচাই বাছাই করতেছি। ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কবর। এই সমস্ত ঘটনা এআই বলে চালিয়ে দেওয়া বিকৃত যৌনাচার। আবার ধরা খাওয়ার পরে দ্বিতীয় বিয়ে বলে চালিয়ে দেওয়া পাক্কা মিথ্যাচার। সঠিক তদন্ত করে, সঠিক তদন্ত করতে হবে। কি সুন্দর লেকচার দে, কইনা আমার বউ লাগে, ধরা পড়লে বউ কি লাগে, বউ লাগে। তো বউ লাগলে তুই হোটেলে যাস কি লেগে? যেই মাত্র কইছে এটা আমার দ্বিতীয় বউ, আর একটা ভিডিও বাইরে নিচ্ছে, মানুষ গিয়ে ধরছে, কই আপনি হোটেলে কি করেন? এই মেয়ে তুমি কে? আপনি কে? কাঁচা এখন রাখেন না, রাখেন না, এগুলো একটু বন্ধ করেন না, বন্ধ করেন না। যদি বই তো বন্ধ করতে কি লেগে, বউ হইলে বুক ফলায় কইব এই আমার জামাই লাগে, জামাই কবি এটা আমার বউ লাগে। চুপি চুপি কেন? নাটক কম কইর। তোমরা যে কত প্রকার 2 নম্বর, আরেকটা দালাল আছে কইতেছে কইরে 100% এআই। উমা 2 দিন পর্যন্ত ধরা খাইছে, এই পাগলার আর খুঁজে পাওয়া যায় না। তো এই মুনাফিকরা এখনো সমাজে আছে না নাই? আরো বড় করে আছে না নাই? প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করে, তদন্ত করার সঠিক সময় এসেছে। এই মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে, এই মুনাফিকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে কিন্তু অন্তরে ইসলাম নয়। এই মুনাফিকরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যাচার করে চালিয়ে দেয়। এদের বট বাহিনী আছে, হারামটার হালাল করার জন্য বট বাহিনী লাগাই দেয়। কত প্রকার দালাল লাগাই দিছে, নিউজ টিউজ কইরা একবার আল্লাহর ওলি বানাই নিতেছে। এই মুনাফিক এখনো সমাজে আছে। আমরা হুজুর মনে জানে না এগুলো, হুজুরে শুনছে না তো। আজকে সারাদিন ধরে হুজুর চলতেছে আর কি। এই যে কুষ্টিয়ার একটা আছে না মাথা পাগল, নাম কি? আমির হামজা। একই কোছেন হুজুর, হে কইতাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশর মাঠে সর্বপ্রথম জান্নাতে সাতক্ষীরা দিয়া শুরু করে। তো প্রিয় ভাইরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এখন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। একজন ব্যক্তি দোষ করেছে, তার জন্য পুরো জামাতে ইসলামকে দোষ দেওয়া এটা ঠিক কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।